Hello students and my friends, I hope you all are well and you all are very worried about your upcoming UGC NET June 2025. দেখো, যারা তোমরা আগত পরীক্ষা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন, যে এক্সামটা এই প্রথমবারের মতো যারা দিতে যাচ্ছ, তারা ভাবছো যে পরীক্ষাটা কেমন হবে বা কেমন করে প্রিপারেশন নেব, সেই জন্য আমি আরও একবার বলতে চাই, নেটশালা তোমাদের জন্য এনেছে ফ্রি সেশন। অ্যান্ড নেটশালায় যা কিছু পড়ানো হবে, এইটুকু আমি বলতে পারি, এটা হলো আমার সফলতার চাবিকাঠি। দ্যাটস ওয়াই তোমরা যদি প্রত্যেকটা ক্লাসকে মন দিয়ে শোনো এবং প্রত্যেকটা ক্লাসে যে সমস্ত বিষয়গুলোর কথা আমি বলছি, যে সমস্ত রাইটারদের নাম আমি বলছি, যে সমস্ত রাইটারদের নাম তোমরা জানো না, যেখানে আমি প্র্যাকটিক্যাল ক্লাস প্লাস থিওরি ক্লাস দুটো তোমাদের সাথে করে চলেছি, এই প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরি ক্লাসকে যদি তোমরা জোর দিতে পারো, যে জায়গাগুলোকে তোমরা জানো না, যে জায়গাটা তোমার মনে হচ্ছে অজানা নূতন, সেই জায়গাটাকে সঙ্গে সঙ্গে পেন ডাউন করে ফেলো, দেন ইউ ক্যান ডেফিনেটলি গেট সাকসেস। নো ওয়ান ক্যান স্টপ ইউ। আমি এটা তোমাকে ইনশিওর করছি, কেউ তোমাকে স্টপ করতে পারবে না যদি কিনা তুমি এই বিষয়গুলোকে তুমি পড়ে এগোতে থাকো। আমি তোমাকে আরও একটা বিষয় তোমাদের সবাইকে আমি এটা বলতে চাই, দেখো এটা হচ্ছে শুধুমাত্র আমি এই জন্য জোর দিতে পারছি, এই পথ সেম পথ, যে পথটা আমি তোমাদের বলছি, এই পথে হেঁটেই কিন্তু আমি সফলতা পেয়েছি এবং ইন দ্য ভেরি ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়েছি। সেই জন্য বলছি, ডু নট ওয়ারি অ্যাবাউট মোর অ্যান্ড মোর থিং। বিশাল কিছু ভাবার দরকার নেই। দেখো, সিম্পলি ভাবো, প্রথমে সিম্পলি ভাবো, নিজেকে প্রথমে ভাবো যে একটা নৌকা, জাস্ট লাইক আ নৌকা আর একটা জাহাজ। যদি তোমাকে কোনো একটা সাগরের মাঝখানে যদি ছেড়ে দেওয়া হয় এবং সেই জায়গা থেকে যদি তুমি মনে মনে এটা ভাবতে থাকো যে আই হ্যাভ নো কম্পাস, কম্পাস নেই, কোনো কিছু নেই তোমার কাছে, ইভেন নেট ইন্টারনেট কোনো কিছুই নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবতে থাকো যে আমাকে ফিরতে হবে আমার ডেস্টিনেশনে, এবং সেটা যদি দৃঢ়তার সঙ্গে ভাবো, দেন ইউ ক্যান, তুমি তোমার সেই জায়গায় পারবে, সেই জায়গায় তুমি পৌঁছাতে পারবে। আদারওয়াইজ যদি তুমি শুরুতেই ভাবো যে এইরকম একটা মহাসমুদ্রের মাঝখানে যেহেতু আমি হারিয়ে গেছি, হয়তো আমি আর কোনোদিন আমার ডেস্টিনেশনে ফিরতে পারবো না, তার মানে সেই মহাভারতের কথাই যদি আমি বলি যে যুদ্ধের আগে হার না স্বীকার করাই ভালো। যতক্ষণ অবধি আমার মধ্যে যতক্ষণ অবধি শ্বাস আছে, ততক্ষণ অবধি বিশ্বাস আছে, ততক্ষণ অবধি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বাংলায় এরকম কিছু প্রবাদ বাক্য আমরা শুনেই বড় হয়েছি যে যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ আশা রাখাই ভালো। ঠিক আছে, যুদ্ধে যাওয়ার আগে কখনো পরাজয় স্বীকার করা উচিত না। তাই আমি সবাইকে একটা কথা বলছি, দেখো বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, এটাকে সিম্পলি ভাবো। আমি প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি ইউটিউবে ক্লাস করছি, একটাই কথা আমি বারবার তোমাদেরকে বলছি, ডোন্ট ওয়ারি। সিম্পলি ভাবো যে আমার জীবনটা যুদ্ধ, এই যুদ্ধময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যে ফিল্ডেই যাই না কেন, আমি যদি ভাবি যে এইখান দিয়ে আমি পালিয়ে অন্য কোনো ফিল্ডে যাব, সেখানেও তোমাকে স্ট্রাগল করতে হবে। এই যে আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি, এখানেও কি স্ট্রাগল নেই? একই স্ট্রাগল আমিও করে যাচ্ছি তোমাদের মতো। দেখো, স্ট্রাগলের ধরনটা আলাদা হতে পারে, কিন্তু স্ট্রাগল করেই মানুষ বেঁচে রয়েছে, সে যে পর্যায়ে থাক। একটা সময় আমিও তোমাদের মতো প্রিপারেশন নিতাম, সবসময় প্রিপারেশন নিচ্ছি, আজও প্রিপারেশন নিচ্ছি, কি করে নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, কি করে নিজেকে আরও রিচ করা যায়। ঠিক আছে, সেইটা কিন্তু লক্ষ্য, সেই লক্ষ্যটাকে সামনে রেখে এগিয়ে যাওয়াই উচিত। আমি তোমাদের মনের মধ্যে একটা কথা আমি বলতে পারি বা গেঁথে দিতে পারি, দেখো নিজেরা নিজেদের শক্তিকে প্রথমে চেনো, যে আই ক্যান ডু দিস, আই ক্যান ক্র্যাক ইট। এবং তুমি যদি নিজে প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে এই কথাটাই বলতে পারো নিজেকে, যে দেখো আমার হাতে আজকের দিনটা আছে, এই দিনটা আমি কোনো অপচয় করব না, এই দিনটাতে আমি কোনো খারাপ কাম করব না, এই দিনটাকেই আমি আজকের ইউটিলাইজ করব, এবং সেটা আমি নেট প্রিপারেশনের জন্য যতটুকু পড়তে হয় ততটুকু, তার থেকে আরও 1 ঘন্টা এক্সট্রা পড়ব, দেন ইউ ক্যান গেট সাকসেস। কেউ তোমাকে আটকাতে পারবে না। সেই জন্য বলছি,
বিশেষ কিছু জায়গা নিয়ে অনেকে আমরা ভাবতে ভাবতেই সময় কেটে যায়। ধরো যেমন আমি একটা কথা বলি, ধরে নাও আমি এখান দিয়ে তোমাদেরকে, দেখো আমি তোমাদেরকে আবারও বলছি, আমি মোটিভেশন করছি না, আমি তোমাদের মধ্যে যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটাকে জাগাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে স্পিরিটটাকে জাগানো আর মোটিভেশনের মধ্যে পার্থক্য কী? দেখো কিছু ভিডিও যেগুলো মোটিভেশনের জন্য বানানো হয়, আর কিছু ভিডিও যেটা তোমার স্পিরিটকে জাগানো হয়। আমি দেখো একটা কথা বলছি, মোটিভেশন আর স্পিরিট জাগানো দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, যেটা আমার মনে হয়। দেখো বিভিন্ন জনের বিভিন্ন রকম মনে হতে পারে, আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মোটিভেশন হয়ে মোটিভেটেড হলে, মোটিভেশন শুনলে, কোনো মোটিভেশনাল ভিডিও শুনলে, মোটিভেটেড হলে তারপর তুমি ভাবলে যে ঠিক আছে আমি কালকের সব কিছু করে নেব, ঠিক আছে। এখন এই যে ভাবছো যে কালকের আমি, ধরো তুমি ভাবছো কালকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ইংলিশ লিটারেচারটা শেষ করে ফেলবো, তারপর ব্রিটিশ লিটারেচার, তারপর ইন্ডিয়ান লিটারেচার, এইভাবে ভাবতে লাগলে। এইভাবে ভাবতে ভাবতে তুমি ধরো রাত 10টা নাগাদ তুমি ঘুমাতে গেছো, এবার ভাবনা স্টার্ট করেছো, ভাবতে ভাবতে 2টো বেজে গেছে বা 2:30টা বেজে গেছে। সকাল 6টা থেকে তুমি পড়বে বলে তুমি তোমার টাইম লাইন সেট করেছিলে, দেখা গেছে তার পরের দিন আর তুমি উঠতেই পারোনি ঘুম থেকেই উঠছো 8টাতে। তাহলে কিন্তু সেই মোটিভেশন আমার মনে হয় না এর কোনো প্রয়োজন আছে। কিন্তু আমি এটুকু বলবো, দেখো মোটিভেশনটাকে শুনে না, নিজের মধ্যে সেটাকে উপলব্ধি করো যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার এখন উচিত কি। আমি এতদিন পড়াশুনো করে এসেছি, এসে এরকম একটা সমুদ্রের মধ্যে পড়েছি, আমি কি ফিরে যাব? না। যখন এসেই গেছি তো একবার শেষ তো চেষ্টা করাটাই করা উচিত। তার জন্য সবসময় বাণী নেটশালার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। যার যেখানে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে তোমরা ইমিডিয়েট কমেন্টসে জানাও, এবং কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়ার। এছাড়াও আমি বলছি তোমরা নিজেদের পড়াশোনাটার উপরে প্রচণ্ড পরিমাণে জোর দাও, একটা রুটিন তৈরি করে ফেলো, সেই রুটিন অনুযায়ী চলা স্টার্ট করো। স্বপ্নটাকে নিজের মধ্যে ভাবতে থাকো। আমি এইটুকু ডেফিনেটলি এইটা বলতে পারি, যদি তোমরা সত্যিকারের স্বপ্ন দেখো যে একদিন প্রফেসর হবে, তাহলে তোমরা কেউ ঘুমাতে পারবে না। এটা আমার কথা না, এপিজে আব্দুল কালামই বলে গেছেন যে তুমি যদি এমন স্বপ্ন হলো সেটাই যেটা তোমাকে, স্বপ্ন ঘুমিয়ে দেখা যায় না, স্বপ্ন এমন একটা জিনিস যেটা তোমাকে ঘুমাতে দেয় না। যদি সেইভাবে পড়তে পারো, যদি সেই স্বপ্ন দেখতে পারো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না, যে স্বপ্ন সারাক্ষণ তোমার মনের মধ্যে চলবে এবং তোমাকে ঘুমাতে গেলে তুলে দেবে, সেই স্বপ্ন দেখো, দেন ইউ ক্যান গেট সাকসেস। কেউ তোমাকে থামাতে পারবে না। আর একটা কথা, আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আমি স্বামীজির ভাবাদর্শে বিশ্বাসী, তাই আমি তোমাদের মধ্যে বলবো, স্বামীজি তার অনুগামীদের বলতো, ওঠো জাগো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো, নিজের বিবেকের মধ্যে সেই শক্তি রয়েছে যেই শক্তিকে তুমি যদি জাগরিত করো তাহলে তুমি এই দুনিয়াকে জয় করে ফেলতে পারবে। তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, বেশি ভাবতে গেলে আমাদের হবে না। দেয়ালে পিঠ ঠেকা, মানে আমাদের পিঠ ঠেকে গেছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। তাহলে কি করব? দেখো যেটুকু আছে, নেটশালা যেটুকু দিচ্ছে, দিস ইজ এনাফ। আমি আগে নাইসে দিস ইজ এনাফ, তোমাকে বাইরে কিচ্ছু পড়তে হবে না। আমি এইটুকু বলছি, প্লিজ বিলিভ মি, যেটুকু তুমি পাচ্ছ সেইটুকুর উপর ফোকাস করো। যে জায়গাগুলোর কথা আমি বলে দিচ্ছি, যে রাইটারগুলোকে আমি শর্ট ভিডিওতে বলছি, ওই সমস্ত রাইটারগুলোকে নোট ডাউন করো, ওই সমস্ত রাইটারের রাইটিংসগুলোকে জোর দাও। দিস ইজ এনাফ, নট মোর দ্যান দ্যাট। এর থেকে বেশি কিছু পড়তে হবে না। কিন্তু আমি তোমাদের আরও এক্সট্রা জানাবো, আরও এক্সট্রা পড়াবো, আরও এক্সট্রা বোঝাবো। সেই জন্য বাণী নেটশালার পক্ষ থেকে এই প্রথমবার থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো সেশন চালু হয়েছে। যাই হোক, আমরা এখন সরাসরি আলোচনা করব নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে নিয়ে। তোমরা নিশ্চিত, আমি এটুকু বলতে পারি যে তোমরা ভিডিওটাকে দেখেছো, প্র্যাকটিক্যাল ক্লাস দেখেছো, এখন থিওরি ক্লাসটাকে শুনে একটু বুঝে নিতে হবে, বিষয়টাকে নিজের মনের মধ্যে সারিবদ্ধ করে নিতে হবে। দেখো কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যদি নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে আমরা ভাঙি, যখন প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছি দেখবে, প্র্যাকটিক্যাল ক্লাসে আমি দেখিয়েছি যে একটা নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে যদি আমরা, নিও ক্লাসিক্যাল শব্দটাকে দুটো ভাগে বিভক্ত করি, সেখানে একটা হচ্ছে নিও, অন্যটা হচ্ছে ক্লাসিক্যাল। সো ক্লাসিক্যাল মিনস ক্লাসিক, দ্যাট মিনস উই নো দ্যাট ক্লাসিক্যাল লিটারেচার, তাই তো? তাই যদি হয় ক্লাসিক্যাল লিটারেচার আমরা কাকে বলি?
এনশিয়েন্ট রোমান লিটারেচার, এনশিয়েন্ট গ্রিক লিটারেচার ইজ কল্ড অ্যাজ নিওক্লাসিক্যাল লিটারেচার। তাই যদি হয় তাহলে রোমান লিটারেচারকে আমরা কি বলছি? ক্লাসিক্যাল লিটারেচার বলছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার নিওক্লাসিক্যাল লিটারেচার অ্যান্ড অগাস্টাইন পিরিয়ড লিটারেচার দিস ইজ আর সেম অর নট? এটা সেম কি আলাদা? দেখো নিওক্লাসিক্যাল লিটারেচার যাকে আমরা বলছি সেটাই হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার। এটাই হচ্ছে এজ অফ এনলাইটেনমেন্ট। কেন এটাকে এজ অফ এনলাইটেনমেন্ট বলা হয়? এই প্রথম মানুষ রিজনের উপর জোর দিচ্ছে। রিজন দেখো, এর আগ অবধি যদি স্বামীজির কথায় আমরা বলি, স্বামীজি বলতেন আমাদের হার্ট, হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে সবসময় যুদ্ধ হয়। এবং আজও এই পরিস্থিতিতে দেখো আমরা সবাই কিন্তু দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন হার্ট অ্যান্ড হেড। আমাদের হৃদয় এবং আমাদের মস্তিষ্কের মধ্যে একটা যুদ্ধ সব সময় চলছে। দেখো এই যে নেট পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশন নিতে নিতে আমার হৃদয় কোথাও বলছে আমি পারবো তো, আমার হেড বলছে হ্যাঁ পারবে। এই যে বিশ্বাস, এই যে একটা যুদ্ধ কন্টিনিউয়াসলি, কিন্তু এটা আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আমরা সব সময় কনফ্লিক্ট হচ্ছে আমাদের অন্তরের মধ্যে বা মনের মধ্যে, ঠিক আছে? সেটা হার্ট এবং হেডের মধ্যে হচ্ছে কিন্তু। সো হেড এবং হার্ট দুটো কি বলছে, সেই দুটোর কথা শোনো। সেই দুটোর মধ্যে যদি সমন্বয় আনতে পারো, দ্যাট হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। তোমাকে সব কিছু বুঝতে সাহায্য করবে। তাই আমি সিম্পলি বলছি, এই যে এজ আসলো নিওক্লাসিক্যাল পিরিয়ড, এই পিরিয়ডেই কিন্তু এসে সবার প্রথম এই হার্ট হেডের যে কনফ্লিক্টটা রয়েছে সেটার উপরে জোর দেওয়া হলো, রিজনের উপর জোর দেওয়া হলো। কেন রিজনের উপর জোর দেওয়া হলো? কেন মানুষ এই পিরিয়ডটাকে আমরা এনলাইটেনমেন্ট বলছি? দেখো আইজাক নিউটনকে এই ক্ষেত্রে পাওয়া যাবে। লস অফ গ্র্যাভিটি, যেটা তোমরা জানো, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কে? স্যার আইজাক নিউটন। আমরা সবাই জানি তিনি একদিন, আমরা এই গল্পটা তো আপেল পড়ার গল্প সবাই জানি, যে তিনি একদিন বাগানে বসেছিলেন, হঠাৎ একটা আপেল মাটির দিকে পড়তে দেখে তিনি ভাবলেন আপেলটা মাটির দিকে কেন পড়লো, এটা উপরের দিকে তো যেতে পারতো, এবং তিনি আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ শক্তি, লস অফ গ্র্যাভিটি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, যদি আমি আইজাক নিউটনকে দিয়েই তোমাদেরকে ভাবি, নিজের উপর বিলিভ আনার চেষ্টা করো। আইজাক নিউটন যখন সেই আপেলটা নিচের দিকে পড়তে দেখেছিল, সে যদি ভাবতো যে 8-10টা সাধারণ মানুষের মতো ভাবতো, তাহলে কিন্তু সে কোনোদিনই মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করতে পারতো না। তার ভাবনাটাই ছিল কিন্তু আলাদা। আমি আবারও বলছি, অক্ষয় কুমারের যে প্যাডম্যান সিনেমাটা রয়েছে, সেই সিনেমার শেষ লাইনে উনি বলেছিলেন, ম্যাড অনলি বিকাম ফেমাস। যারা পাগল হবে তারাই কিন্তু ফেমাস হবে। আবারও বলছি, যারা পাগল হবে তারাই কিন্তু ফেমাস হবে। বিখ্যাত হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা লাগে সেটা হচ্ছে পাগলামি। যদি তুমি পড়ার জন্য পাগল হও, তুমি যে জিনিসের জন্য পাগল হবে তোমার বিশ্বাস সেদিকে ঠেলে দেবে। যদি তুমি বিশ্বাসকে ভগবান বা ঈশ্বর বলে মনে করো, সে কিন্তু তোমাকে সেই দিকে আগিয়ে দেবে। এটা আমরা নিজের জীবন দিয়ে বলছি। আমি আমার নিজের জীবনের বাস্তবিক যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে বলছি। যদিও আমি খুব অনেকটা যে লাইফ স্প্যান করেছি তা না, যেটুকু জীবন, ছোট জীবনের ছোট কথা। হ্যাঁ, রবীন্দ্রনাথ টেগোরের তোমরা সবাই ছোট গল্পের যে সংজ্ঞাটা আছে তোমরা জানো, ছোট ছোট কথা ছোট ব্যথা, এই ধরনের কিছু একটা আছে। হ্যাঁ, তো যে ছোট কথা ছোট ব্যথা ছোট জীবন, সেইখানের যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করে তোমাদেরকে বলছি। তুমি যেদিকে এগোতে চাইবে, তোমার হার্ট যেদিকে এগোতে চাইবে, সেটাই তোমার বিশ্বাস, সেটাই তোমার ঈশ্বর, সে তোমাকে সেই দিকে প্রভোগ করবে এগিয়ে যেতে। তাই বলছি, একটু ডিফারেন্ট ভাবতে হবে, অন্যদের থেকে একটু আলাদা করে ভাবতে হবে। যদি তুমি সেটা ভাবতে পারো, দেন ইউ ক্যান গেট সাকসেস। যে জিনিসটা আমি বারবার বলছি, পড়ার জন্য পাগল হওয়া। যদি তুমি পড়ার জন্য সত্যিকারে পাগল হতে পারো, তুমি ফেমাস হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। আরও একটা কথা বলি, এই ফেমাস হওয়ার পিছনে অনেক ক্রিটিসিজম চলবে, ঠিক আছে? অনেক ক্রিটিক্স আছে, বিভিন্ন রকমের ক্রিটিক্স আছে, ক্রিটিক্স লেভেল আছে। কেউ কেউ নিজেকে ক্রিটিক্স বলেও পরিচয় দেয়, তো সেই জায়গা থেকে সে ক্রিটিক্স করবে। আমি আবারও বলছি, আমি কাউকে হার্ট করছি না, আমি বাস্তব যে জিনিসটা ঘটে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেই ক্রিটিসিজমে কখনো নিজেকে পিছনে ফেলবে না। তোমার মধ্যে কিছুর খামতি নেই। যদি কোনো কিছুর খামতি থাকে, তাহলে আমাদের টার্গেট থাকবে আমার মধ্যে যে খামতি আছে, তোমার মধ্যে যে খামতি আছে, অন্যদের মধ্যে যে খামতি আছে, যে কম আছে, সেটাকে আমাকে বাড়িয়ে ফেলতে হবে, রিচ করতে হবে, আমাকে এনহ্যান্স করতে হবে। এই তো সূত্র। তার জন্য কেউ আমাকে খারাপ বললো তার মানে, বা তার জন্য তোমাকে কেউ খারাপ বললো তার মানে তুমি খারাপ, তা কিন্তু না। সেই জন্যে বাইরের ক্রিটিসিজমকে
প্রথমেই ইগনোর করো। নিজে ফেলিওর হয়েছে সেটাকেই ইগনোর করো। মনে তোমরা সবাই তো জানো, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, এপিজে আব্দুল কালাম বলে গেছেন, জীবনের ব্যর্থতাই কিন্তু সফলতার একটা মূল চাবিকাঠি। ব্যর্থ হয়ে যদি সেই ব্যর্থতার মধ্য দিয়ে যদি তুমি শিক্ষা অর্জন করতে পারো এবং সেটাকে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তুমি সেই মানুষে পরিণত হবে যে মানুষ জগৎ বিখ্যাত হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেই জায়গা থেকে সিম্পলি এইটুকু বলতে পারি, অক্ষয় কুমারের প্যাডম্যান সিনেমাটার উপর লক্ষ্য রাখবে। লাস্ট যে জায়গায় তিনি আমেরিকায় গিয়ে যেখানে বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা রাখছেন, সেখানে তিনি বলছেন অনলি ম্যাড বিকাম ফেমাস। ওকে, মানুষ তাকে কখনো সখনো পাগল বলতো, যখন সে ওই ধরনের একটা কাজ করছে তখন মানুষ তাকে পাগল বলছে, তাকে নিয়ে হাসাহাসি করছে, সেদিকে কিন্তু প্যাডম্যান অক্ষয় কুমার কিন্তু কান দেয়নি। ঠিক আছে, সেই জন্য বলছি নিজের পড়ার উপরে পাগল হয়ে যাও, দেন ইউ ক্যান গেট সাকসেস। আইজ্যাক নিউটনের কথা বললাম, সায়েন্স, অ্যাকনোলেজমেন্ট, নলেজ, যাই বলি না কেন, এই যে নলেজের কথা বলছি, এই যে ইন্টেলেক্টের কথা বলছি, উইটের কথা বলছি, এভরিথিং সব কিছু কিন্তু স্যার আইজ্যাক নিউটনের দেখে শেখো। তাহলে বুঝতে পারবে আইজ্যাক নিউটন কোন জায়গা থেকে দাঁড়িয়ে তার কেমন ভাবনা ছিল, এবং সে পাগলামি করেছিল, অবশ্যই পাগলামি করেছিল, সেই জন্যই কিন্তু আসছে এত জগৎ বিখ্যাত। তো যাই হোক, সেই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কথা আমি বলছি, সেই জন্য কিন্তু এটাকে বলছে এজ অফ এনলাইটেনমেন্ট। এর আগের লিটারেচারের কথা ভাবো, জাস্ট নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটু আগের পিরিয়ডের কথা ভাবো, 1660 to 1702, যেটাকে আমরা বলছি রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ড নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমরা কি বলেছিলাম যে 1642 খ্রিস্টাব্দে যে থিয়েটারকে ব্যান করে দিয়েছিল অলিভার ক্রমওয়েল, সেই 1642 এর সেই থিয়েটার যে ব্যান্ড হয়েছিল সেটাকে রেস্টোর করেছিলেন চার্লস সেকেন্ড ইন রেস্টোরেশন পিরিয়ডে। মানুষ দমবন্ধ করা একটা পরিস্থিতিতে যখন সে নিজের সাথে কোনো এন্টারটেনমেন্ট করতে পারছে না, কোনো ফেস্টিভ্যাল সেলিব্রেশন করতে পারছে না, এমন একটা দমবন্ধকর পরিস্থিতি থেকে যখন সে বেরিয়ে আসলো, তখন সে ওপেন মাইন্ডেড হয়ে গেল। ইভেন সে ভালগার লিটারেচারটা, রেস্টোরেশন পিরিয়ডের লিটারেচার ইজ ফুল অফ ভালগারিটি, অবসিনিটি। সেখানে বেট্রিক্স রয়েছে। বেট্রিক্স প্রথম দেখা গিয়েছিল উইলিয়াম শেক্সপিয়ারের মেজার ফর মেজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট নোট ডাউন ইট। উইলিয়াম শেক্সপিয়ারের মেজার ফর মেজার, ফার্স্ট বেট্রিক্স। হোয়াট ইজ বেট্রিক্স? আ ওম্যান ইজ সাবস্টিটিউট ফর আনাদার ওম্যান। এটা দেখা গেছে নেক্সট রেস্টোরেশন পিরিয়ডে কোথায়? উইলিয়াম কংগ্রিভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে ইউ ক্যান ফাইন্ড আউট। আলকানাস সেটেল, আফ্রাবেনের লেখা এই গল্পে ইউ ক্যান ফাইন্ড আউট দিস, তোমরা এটা পাবে, বেট্রিক্স। এগুলো ছাড়া এই যখন এইরকম একটা ভালগারিটি, অবসেনিটি, এইরকম একটা পরিস্থিতিতে, একটা দমবন্ধকর পরিস্থিতিতে একটা লিটারেচার তৈরি হয়েছে, সেই লিটারেচারটা ওপেন মাইন্ডেড, সেখানে বেট্রিক্সের মতো জায়গা রয়েছে, রেপ, সিডাকশন, লাভ ট্রায়াঙ্গেল, বেট্রিয়াল, এটসেট্রা এটসেট্রা। উম্যানকে ফার্স্ট কমোডিফাই করা হয়েছে এখানে। যদি ম্যাকবেথে, লেডি ম্যাকবেথকে আমরা দেখি, উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু লেডি ম্যাকবেথকে যদি ফেমিনিজম কনটেক্সট থেকে একটু আমরা ভাবতে থাকি, তাহলে কিন্তু লেডি ম্যাকবেথ সেদিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে, ঠিক আছে। কিন্তু রেস্টোরেশন পিরিয়ডে এসে উমেনকে কমোডিফাই করা হয়েছে, কমোডিফিকেশন করা হয়েছে, কমোডিফাই করা হয়েছে, সো কমোডিফিকেশন অফ উমেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু আমরা বলতে পারি, এই যে ভালগারিটি, অবসিন, এই যে এই ধরনের একটা লিটারেচার থেকে মানুষ বেরিয়ে আসতে চাইল, মানুষ নিও ক্লাসিক্যাল পিরিয়ডে কিন্তু মানুষ নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে কিন্তু রিফর্ম করতে চাইল। জাস্ট নোট ডাউন ইট, কেন নিও ক্লাসিক্যাল পিরিয়ডে লিটারেচারের দিকে মানুষ ট্রেন্ড নিল বা ঝুঁকলো, কেন ক্লাসিক্যাল লিটারেচারকে জাস্ট নকল, কেন নকল করলো, কেন অনুসরণ করলো? দিস ওয়াজ ওনলি দ্য রিজন। কারণ তাদের মনে হচ্ছে এতটা খারাপ, আমি আবার বলছি কথায় খারাপ লিটারেচার এমনটা না, বাট এটা যেহেতু এই ধরনের অবসিন বা ভালগারিটি বা বেট্রিক্স বা লাভ ট্রায়াঙ্গেল, এই ধরনের যে সিডাকশন, রেপ, এইগুলো রয়েছে, তো সেই জায়গা থেকে মরালি তারা একটু বেরিয়ে যেতে চেষ্টা করলো এবং ক্লাসিকদের অনুসরণ করলো। কেন? লিটারেচারটাকে রিফর্ম করবে। তারা কি ইমিটেট করার চেষ্টা করলো? গ্রেট থট, গ্রেট ইমোশন, গ্রেট এক্সপ্রেশন,
বিখ্যাত রাইটার আলেকজান্ডার পোপ, the greatest poet in neoclassical period, Alexander Pope, in his The Rape of the Lock, which is published in 1712, 1714 and 1717. 1712 with 2 cantos, next 1770 with 3 cantos, 1740, 3 cantos, and 1717 published with introduction of Clarissa, which is called a social commentary. You should keep in your mind. এই যে নিওক্লাসিক্যাল পিরিয়ডের যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডে কি কি তৈরি হলো যদি একটু লক্ষ্য করি, সাটায়ার, রেপ অফ দ্য লক, সাটায়ার, মক এপিক, epic style, then you can find supernatural elements, aerial, those are really very very important. বেলিন্ডাসের যে ডগ রয়েছে তার যে নাম শক, very important. Name of the Belinda's brother is important. Name of Belinda's friend is important. Clarissa is very important. Introduction of Clarissa is very important. Social commentary of Rape of the Lock is very important. Just note down it. Check it. Okay? এগুলো ছাড়া যেমন আমি আরো বলতে পারি যে এই সময় কি কি আসলো। স্যাটায়ার যেমন বললাম, স্যাটায়ার তোমরা জানো যে দুই ধরনের স্যাটায়ার, একটা জুভেনাইল স্যাটায়ার, একটা হোরাসিয়ান স্যাটায়ার। এছাড়াও স্যাটায়ার রয়েছে ম্যানিপিয়ান স্যাটায়ার। ওকে, এটা ছাড়া যেমন আমি আরো বলতে পারি স্যাটায়ারকে বাদ দিয়ে এখানে হচ্ছে বার্লেস্ক, ল্যাম্পুন, আর্টিফিশিয়াল লিটারেচার, আর্টিফিশিয়াল স্টাইল, সিটি কমেডি, স্নবিস কালচার। এখানে এই নিওক্লাসিক্যাল পিরিয়ডে কিন্তু একটা জিনিসের দেখবে যে এখানে কিছু কালচারের সৃষ্টি হচ্ছে, মিডল ক্লাস কালচারের একটু আপরাইজিং হচ্ছে। আর কি হচ্ছে? কফি হাউস কালচার, ক্লাব কালচার, মোস্ট ইম্পর্টেন্ট দ্য স্পেকটেটর ক্লাব established by Joseph Addison and Richard Steele. রিয়ালিতে কোনো স্পেকটেটর ক্লাব ছিল না, এটা জাস্ট একটা ইমাজিনারি ক্লাব, কিন্তু দ্য স্পেকটেটর ক্লাব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জোসেফ এডিসন, রিচার্ড স্টেল। এছাড়াও এই এজে এসে বা এই পিরিয়ডে আমরা দেখতে পাবো এসে, পিরিয়ডিক্যালস, জার্নালস, নিউজ পেপার। যেমন যখন নিউজ পেপার, পিরিয়ডিক্যালস, এসে, জার্নালস, ম্যাগাজিনস এগুলোর কথা বলবো তখন ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন ইট। দ্য স্পেকটেটর, দ্য ট্যাটলার, দ্য ট্যাটলার 1709 by Richard Steele, 1710 The Examiner, 1711 The Spectator, Joseph Addison and Richard Steele, 1713 The Guardian, 1715 The Freeholder, 1719 The Whig Party, the Old Whig Party, the Old Whig, not party, the Old Whig, 1750 The Rambler, 1758 The Idealer, 1802 The Edinburgh Review, and finally 1809 The Quarterly Review. Very very important. প্রিভিয়াস ইয়ারের যদি নেটের কোয়েশ্চেনগুলো একটু তোমরা দেখো, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্যাট এই প্রশ্ন এসছে, লাগাতার এসছে, আর মোস্ট রিপিটেড কোয়েশ্চেন। এগুলো ছাড়া যে লিটারেরি ট্রেন্ডগুলো মোটামুটি আমরা জানি, যেমন আমরা কি কি জানি, ফিকশন, নন ফিকশন, ড্রামা, পোয়েম। পোয়েম আমরা আলোচনা করেছি বা পোয়েট্রি আলোচনা করেছি। ড্রামা, which dramatists of neoclassical period are really very very important for your upcoming UGC NET June 2025 for English paper 2? No, don't worry, আমি জাস্ট নামগুলো বলছি, রিটেন ডাউন, জাস্ট রাইট ডাউন, সরি জাস্ট রাইট ডাউন। এগুলো আমি কিন্তু আই হ্যাভ রিটেন অন দ্য বোর্ড। প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলোকে একটু ফলো করবে, সেখানে আমি সমস্তটা লিখে দিয়েছি। আমি এখনও বলছি এগুলোকে একটু খেয়াল রাখো, লিখে নাও যে বিষয়টা আমি বলতে চাইছি। ড্রামাটিস্টের কথা মাথায় আসলে অলিভার গোল্ডস্মিথ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সি স্টুপস টু কঙ্কার, অলিভার গোল্ডস্মিথ। নেক্সট, আ গুড নেচার্ড ম্যান, সি স্টুপস টু কঙ্কারের একটা সাবটাইটেল রয়েছে, মিস্টেক অফ আ নাইট। নেক্সট, ইউ নো দ্যাট
রিচার্ড শেরিডান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য রাইভালস, দ্য স্কুল ফর স্ক্যান্ডাল। এছাড়াও রয়েছে রিচার্ড স্টিল, জোসেফ এডিসন, only one play for Joseph Addison is The Cato, a tragedy, very very important, just write down. আমি আগের দিনগুলোতেও বলেছি বা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বলেছি যে মাইনর রাইটারদের কিন্তু মেজর যে রাইটিংসগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক জোসেফ এডিসন, দ্য কেটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমার প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসের মতো এবং এখানে কোনো এডিটিংয়ের ব্যাপার নেই, তাই কখনো সখনো কোনো কথা রিপিটেড হলে বা কোনো কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ডোন্ট মাইন্ড, নিজের কাজটাকে বের করে নাও, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? নো এডিটিং, আমার কোনো ক্লাস এডিটিং নেই, জাস্ট যেমন ক্লাসে পড়াতে গেলে একটা কথার পৃষ্ঠে আর একটা কথা আসে তেমনই, এবং এটা আমি ট্র্যাডিশনালি যে ক্লাসটা হয় যে আমরা যেমনভাবে গুরু শিষ্য যেমন শিখে এসছি, এখানে কোনো গুরু শিষ্যের ব্যাপার নেই, ঠিক আছে? একটা মাধ্যমে আমি তোমাদের জাস্ট আমি তোমাদের শেখাচ্ছি বিষয়গুলোকে বা শেখানোর চেষ্টা করছি, এবং এইখানে কোনো এডিটিংয়ের ব্যাপার নেই, আমি বারবার বলছি। তাই কোনো শব্দের এদিক ওদিক হলেও প্লিজ ডোন্ট মাইন্ড, নিজের কাজটাকে এই লেকচারের মধ্যে দিয়ে বের করে নাও, ওকে? কারণ প্রত্যেকটা লেকচারের মধ্যে যে ইনফরমেশনগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটাই নোট ডাউন করো। দিস ইজ এনাফ ফর ইউর নেট ইংলিশ পেপার 2। ইংলিশ পেপার 2 এর জন্য কি পড়বো কি করব কিচ্ছু ভাবতে হবে না, নেটশালার পক্ষ থেকে আমি তোমাদের যা যা দিচ্ছি, দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ, আগেন আই সে দিস ইজ এনাফ, আমি এক্সট্রা দিচ্ছি, তাই আমি বলছি আরও এক্সট্রা দেবো, আরও এক্সট্রা জানাবো, কারণ কোয়েশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে, কখনো কোথাও থেকে যাতে স্লিপ না খায়, কোথাও থেকে যাতে না বেরিয়ে যায়, সেই জন্য কিন্তু আমি ওভারঅল একটা বেশি এরিয়া জুড়ে কিন্তু কাজটা করার চেষ্টা করছি বা তোমাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, ওকে? যাই হোক, তো নেক্সট আমাদের যেটা রয়েছে ফিকশন। যখন নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ফিকশনকে আলোচনা করব, ফার্স্ট যে নামটা উঠে আসবে দিস ইজ জনাথন সুইফট। জনাথন সুইফটের কোনটা পড়তে হবে? গালিভার্স ট্রাভেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু গালিভার্স ট্রাভেল থেকে কোয়েশ্চেন আগের দুটো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তোমরা একটু দেখো সেখান দিয়ে আসেনি, কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে আসছে। আর টেল অফ টাপ দেখো, দ্য ব্যাটল অফ বুকস দেখো, সেই সঙ্গে দেখো জনাথন সুইফটের আ মডেস্ট প্রপোজাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাচিং আসতে পারে, ম্যাচিং আসতে পারে, সেই সঙ্গে কোথাও অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? ক্রোনোলজিক্যালি কোয়েশ্চেনটা আসতে পারে, সেক্ষেত্রে ক্রোনোলজিক্যালি যদি বলতে হয় আমি বলে দিচ্ছি, জাস্ট রাইট ডাউন, নোট ডাউন ইট। জনাথন সুইফট, আ টেল অফ টাপ, দ্য ব্যাটল অফ বুকস, গালিভার্স ট্রাভেল, আ মডেস্ট প্রপোজাল, ক্রোনোলজিক্যালি বললাম, ঠিক আছে? নেক্সট ড্যানিয়েল ডেফো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ক্রোনোলজিক্যালি বলছি, জাস্ট নোট ডাউন, ক্রোনোলজিক্যালি বলছি। ড্যানিয়েল ডেফো, মল ফ্লেন্ডার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্যানিয়েল ডেফো। রবিনসন ক্রুসো, ক্যাপ্টেন সিঙ্গেলটন, যদি এটা ক্রোনোলজিক্যালি হয় প্রথম রবিনসন ক্রুসো, ক্যাপ্টেন সিঙ্গেলটন, দেন মল প্ল্যান্টার্স, ওকে? হেনরি ফিল্ডিং, মোস্ট ইম্পর্টেন্ট রাইটার। সারা ফিল্ডিং, এলিজা হেইউডের অ্যান্টি পামেলা। স্যামুয়েল রিচার্ডসন, পামেলা ক্লারিসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোবাই স্মলেট, very important. Lawrence Stern, very important. Apart from Lawrence Stern, Tobai Smollett, you have to read Samuel Johnson, very very important. Samuel Johnson, you cannot deny this. Samuel Johnson के যখন আমরা বলছি just Samuel Johnson এর বায়োগ্রাফি পড়ো, very very important. এছাড়া যে ইংলিশ ডিকশনারি 1755, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিও ক্লাসিক্যাল পিরিয়ড আজ এই অবধি,
নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে সমস্ত ইনফরমেশনগুলো আমি দিলাম এগুলোকে নোট ডাউন করো। এখান দিয়ে দেখো প্রথমে তুমি কোনগুলো জানো, যেগুলো জানো সেগুলোকে প্রথমে টিক দাও, যেগুলো জানো না সেগুলোকে চটজলদি মুখস্থ করে ফেলো। যেগুলো জানো সেগুলো টিক দাও, যেগুলো জানো না সেগুলো চটজলদি মুখস্থ করে ফেলো। অ্যান্ড এটাই এখন আপাতত তোমাদের রুটিন। আমার প্রত্যেকটা থিওরি ক্লাস এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের উদ্দেশ্য থাকবে যেগুলো তোমরা জানো সেগুলোকে টিক দেওয়া এবং যেগুলো তোমরা জানো না সেগুলোকে চটজলদি তুলে নেওয়া, ঠিক আছে? এবং এই বিষয়টার উপরে ফোকাস রাখা, দেন ইউ ক্যান গেট সাকসেস। ওকে, আমি আবারও বলছি, প্রত্যেকটা ভিডিও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না টেনে প্রত্যেকটা ভিডিও পুরো দেখো, প্রত্যেকটা ভিডিও পুরো দেখো, ওকে? কোনো স্কিপ করো না। এবং বাণী নেটশালার এই ভিডিওগুলো যদি সত্যিই ভালো থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, সুস্থ থাকো, ভালো থাকো।